আমাদের বিয়ের ১৩ বছর চলে। আমার প্রথম স্ত্রীর নাম আঞ্জুমান। অসম্ভব সুন্দরী এবং গুণের অধিকারী একটি মেয়ে। আমার সকল ভালোবাসা তার জন্য জমে আছে। জানি না আমাদের কখনো মিল হবে কিনা, তবে আমার পক্ষে তাকে ভোলা কোনোদিনও সম্ভব না। তার জন্য আজীবন অপেক্ষা করতে পারি আমি। আয়েশা, তোমার বিপদে উদ্ধারকারী হয়ে এই বিয়েটা কেবল করেছি তোমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, এর বাইরে কিছু না। আমি লম্বা একটা নিঃশ্বাস টেনে তা ছাড়লাম। আমার বুকের দহন বাড়তে লাগলো। আমি আর কোনো বিয়ে চাই না। মেয়েদের জীবনে একটা বিয়েই হয়। যে আমাকে সম্মান দিয়ে এতদূর এনেছে, এত নিরাপদ জীবন দিয়েছে, তাকে আমি কিভাবে না ভালোবেসে পারি? তবে আমার মনের কথা আমি মুখ ফুটে আর বলতে পারবো না। বলতে গেলেই আত্মসম্মানটা বিকিয়ে যাবে। যেখানে তিনি বলেই দিয়েছেন ওনার সকল ভালোবাসা আঞ্জুমানের জন্য, সেখানে আমার ভালোবাসা চেষ্টা না করাই শ্রেয়। আমি ঢোক গিললাম। বসন্তময় এ পরিবেশ ক্রমেই ভারী হতে লাগলো। চৈত্রের মতো খরা পড়ে আমার মনটা চৌচির হতে লাগলো। গগন বিদারী হাহাকার আমাকে যেন আলিঙ্গন করতে লাগলো। বেহালার করুণ সুর চারিদিকে বাজতে লাগলো। চাপা কান্না আমার বুকে এসে বাসা বাঁধতে লাগলো। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে সামলে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার প্রথম স্ত্রীর খোঁজ কি এই ১৩ বছরে পাননি? যোগাযোগ হয়নি? তিনি আপনার মতোই একা আছেন, নাকি তিনি বিয়ে করেছেন, নতুন সংসার করছেন? ১৩টা বছর তো কম না। কথাগুলো বলে ওনার দিকে তাকালাম। মলিনতা ওনাকে গ্রাস করছে। চোখে মুখে বেদনার ছাপ ফুটে উঠেছে। অস্থিরতা তার কপালের ভাঁজ স্পষ্ট। ভারী গলায় উত্তর দিলেন, সবাই তো বলে মারা গিয়েছে। ছোট একটা ঝগড়া হয়েছিল আমাদের। ঝগড়ার কারণটাও এত বড় ছিল না। তার জন্মদিনে একটা সাদা গোলাপ আনতে বলেছিল, এটাই আনতে ভুলে গিয়েছিলাম। বিয়ের পর প্রথম জন্মদিন ছিল। একটু জেদি স্বভাবের ছিল। ফুল আনিনি, বিষয়টা সে মানতে পারেনি। রাত ১২টায় ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায়। আমি আটকাবার অনেক চেষ্টা করি, মা বাবাও চেষ্টা করে, তবে তার জেদের কাছে সব কিছু হার মানে। ভেবেছিলাম তার বাবার বাড়ি যাচ্ছে, সকালে গিয়ে নিয়ে আসব। তাই বেশিক্ষণ আর বাধা দেয়নি, কারণ রাগের মধ্যে কি করে বসে সে ভয়। এরপর তিনি লম্বা নিঃশ্বাস নিলেন। বিষাদের আর্তনাদ তার চোখে লাল হয়ে দেখা দিয়েছে, কেবল সেটা অশ্রু হয়ে ঝরছে। এরপর তিনি লম্বা নিঃশ্বাস নিলেন। বিষাদের আর্তনাদ তার চোখে লাল হয়ে দেখা দিয়েছে, কেবল সেটা অশ্রু হয়ে ঝরে পড়ছে না। কিছুক্ষণ থেমে পুনরায় বললেন, ফোনে শতবার কল দিয়েছি, ফোন বন্ধ ছিল। সকাল পর্যন্ত আর অপেক্ষা করিনি। রাতেই ছুটে যায় আঞ্জুমানের বাসায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি আঞ্জুমান সেখানে যায়নি। এরপর অনেক খোঁজ করেছি, সম্ভাব্য সকল জায়গায় তাকে খুঁজেছি, পুলিশ ডায়েরি করেছি, তবে তাকে খুঁজে পাইনি। তার পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা মামলাও করে। অবশ্য এটাও জেদ করে মেয়ে হারানোর শোকে করেছিল। আমি জেলে থেকেছি ৩ দিন। ৩ দিন পর আঞ্জুমান তার বাবা মাকে চিঠি দিয়ে জানায় সে দেশের বাইরে আছে, আমার সাথে আর সংসার করতে চায় না। আঞ্জুমানের চিঠি পেয়ে মামলা তুলে নেওয়া হয়, আমাকে মুক্তি দেওয়া হয়। তবে কোন দেশে গেছে, কোথায় আছে, কেউ কিছু জানায়নি। তার পরিবারও বিষয়টি গোপন করেছে, নাকি আদেও জানে না, জানি না। এ যুগে চিঠি দিয়ে সংবাদ দিয়েছে, বিষয়টি বেশ এলোমেলো লেগেছিল। তার পরিবারকে দীর্ঘ ৪ বছর নজরে রেখেছি, কিন্তু আশা অনুরূপ কোনো ফল পায়নি। এরপর কেটে গেল ১৩ বছর। এর মধ্যে আর দেখা পায়নি, খোঁজ পায়নি। বিশ্বাস করি, লাশ যেহেতু পায়নি তার মানে সে বেঁচে আছে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমি বিশ্বাসের জোরেই দীর্ঘ ১৩টা বছর তার জন্য অপেক্ষা করেছি।
আরও 1300 বছর অপেক্ষা করতে পারবো। আরাফ চৌধুরীর কথা শুনে এতটুকু উপলব্ধি হচ্ছে, আঞ্জুমান হয় মারা গেছে, না হয় অন্যত্র সংসার করে সুখে শান্তিতে ঘর করছে। তবে এই মানুষটার মনে গেঁথে যাওয়া ভালোবাসা এখনও তাজা হয়ে আছে। আমাকে এই আঞ্জুমানের জায়গাটা দখল করতে হবে। তার মনে নিজের ভালোবাসা এমনভাবে গাঁথতে হবে যেন তিনি সব কিছু ভুলে আমাকে ভালোবাসে। তবে আমার মনের এ কথা গোপনে থাকবে। অভিসারে তার মন জয়ের চেষ্টা চলবে। আমি আবারও তার দিকে তাকালাম। লাল চোখগুলো আরও লাল হলো। গলা খাকিয়ে নিজেকে স্বাভাবিক করলো। এরপর আমাকে বলল, তোমার যা লাগবে নির্দ্বিধায় আমার কাছে চাইবে, আমি সব দিব। আমি কেবল বিড়বিড় করে বললাম, আপনার মন লাগবে। তিনি আমার বিড়বিড় শুনে আবারও জিজ্ঞেস করলেন, কি বললে? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই কার উপস্থিতি টের পেলাম। সাথে সাথে পরিবেশটা বদলে গেল। পরের পর্বের জন্য গল্পটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।